হ্যালো ভিউয়ার্স, আজকের মধ্যপ্রাচ্য কেন এত অশান্ত? কেন সেখানে এত রক্তপাত আর সংঘাত? এর উত্তর খুঁজতে আমাদের যেতে হবে প্রথম বিশ্বযুদ্ধের সময়। একটা সাম্রাজ্য যা একসময় ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা এই তিন মহাদেশে ছড়িয়ে ছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা সাম্রাজ্য, যার ভয়ে একসময় ইউরোপ কাঁপত। সেই অটোমান সাম্রাজ্য একসময় ধ্বংস হয়ে গেল। তারপর কয়েকজন মানুষ একটা টেবিলে বসে হাতে মানচিত্র আর একটা পেন্সিল নিল, শুরু হলো ভাগবাটোয়ারা। তৈরি হলো কৃত্রিম সীমানা। আজ বলবো সেই ভাগবাটোয়ারার গল্প। ছোটবেলা স্কুলে থাকতে নিশ্চয়ই এটা জেনেছেন, ভাস্কো দা গামা ইউরোপ থেকে ভারতীয় উপমহাদেশে আসার সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ এই নতুন পথের দরকার পড়ল কেন? এর উত্তর লুকিয়ে আছে 1453 সালে, যখন অটোম্যানরা কনস্টান্টিনোপল অর্থাৎ আজকের ইস্তাম্বুল দখল করে নেয়। কনস্টান্টিনোপল হলো ইউরোপ আর এশিয়ার সংযোগ। এশিয়া থেকে স্থলপথে ইউরোপে মালামাল যেত এই শহর হয়েই। কিন্তু ইস্তাম্বুল যখন অটোম্যানদের দখলে গেল, তখন এই বাণিজ্যিক রুট দিয়ে যাওয়া মশলা আর সিল্কের উপরে তারা চড়া ট্যাক্স বসালো। বাধ্য হয়ে ইউরোপ বিকল্প পথ খুঁজতে শুরু করে। তাদের লক্ষ্য ছিল স্থলপথ এড়িয়ে সমুদ্র দিয়ে সরাসরি ভারতীয় উপমহাদেশে পৌঁছানো। আর এই প্রচেষ্টারই অংশ হিসেবে 1498 সালে ভাস্কো দা গামা ভারতীয় উপমহাদেশে এসে নোঙর করেন। শতাব্দীর পর শতাব্দী অটোম্যান সাম্রাজ্য নিয়ন্ত্রণ করেছে বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ ট্রেড রুট, যেমন ভূমধ্যসাগর থেকে কৃষ্ণ সাগর বা ব্ল্যাক সিতে মালামালবাহী জাহাজকে যেতে হয় বসফরাস প্রণালী দিয়ে, যা ইস্তাম্বুল শহরের ভেতর দিয়েই প্রবাহিত। 1869 সালে মিশরে যখন সুয়েজ খাল চালু হয়, তখন এক নতুন সমীকরণ তৈরি হলো। খালটি বানিয়েছিল ফরাসিরা, কিন্তু মনে রাখবেন, মিশর তখন কাগজে কলমে অটোম্যান সাম্রাজ্যের অংশ ছিল। তবে বাস্তবে মিশর চলতো অনেকটা স্বাধীনভাবে। মিশরের শাসকদের বলা হতো খেদিব। তাদের ক্ষমতা ছিল প্রায় রাজার মতো। মিশর ছিল অটোম্যান সাম্রাজ্যের সোনার ডিমপাড়া হাঁস। তাদের ভেতরে মূল অ্যারেঞ্জমেন্টটি ছিল তিনটি বিষয়ের উপরে প্রতিষ্ঠিত। এক, বাৎসরিক কর বা অ্যানুয়াল ট্রিবিউট। মিশর প্রতি বছর অটোম্যান সুলতানকে বিপুল পরিমাণ অর্থ ট্যাক্স বা ট্রিবিউট হিসেবে পাঠাতো। অটোম্যানদের রাজকোষের অন্যতম বড় উৎস ছিল মিশর থেকে পাঠানো টাকা। দুই, সেনাবাহিনী বা মিলিটারি এইড। অটোম্যান সাম্রাজ্য যদি কোনো যুদ্ধে জড়াতো, তাহলে মিশর বাধ্যতামূলকভাবে সৈন্য পাঠিয়ে সাহায্য করত। তিন হচ্ছে সিম্বলিক লয়ালিটি। মিশরের নিজস্ব কয়েন বা মুদ্রায় অটোম্যান সুলতানের নাম রাখতে হতো এবং জুম্মার নামাজে খুতবায় সুলতানের নাম উল্লেখ করতে হতো। এটা ছিল আনুগত্যের প্রতীক। মিশরের শাসক ইসমাইল পাশা স্বপ্ন দেখতেন মিশরকে ইউরোপের মতো আধুনিক বানাবেন। এই চক্করে তিনি দেদারসে ঋণ নিতে থাকেন ব্রিটেন এবং ফ্রান্সের কাছ থেকে। তাহলে প্রশ্ন হলো, অটোম্যান সুলতানরা তাকে নিষেধ করেনি কেন? এখানেই আসল খেলাটা। ইসমাইল পাশা অটোম্যান সুলতানকে বলেছিলেন, আমি আপনাকে বছরে দ্বিগুণ ট্যাক্স দেব, বিনিময়ে আমাকে পূর্ণ স্বাধীনতা দিন, যাতে আমি বিদেশ থেকে ইচ্ছামতো ঋণ নিতে পারি এবং আমার নিজের মতো দেশ চালাতে পারি, মানে মিশর চালাতে পারি। টাকার লোভে অটোম্যান সুলতান রাজি হয়ে যান। ফলে ইসমাইল পাশা ইচ্ছামতো ঋণ নেওয়ার লাইসেন্স পেয়ে যান। আর সেই ঋণের ফাঁদে ইসমাইল পাশা ফতুর হয়ে যান। বাধ্য হয়ে 1875 সালে মিশরে থাকা সুয়েজ খালের সব শেয়ার তিনি ব্রিটিশদের কাছে বিক্রি করে দেন। অর্থাৎ মিশরে থাকা বিখ্যাত সুয়েজ খালের মালিকানা তখন চলে গেল কার্যত ব্রিটিশদের পকেটে। এর প্রতিবাদে যখন মিশরের সেনা সদস্যরা আহমেদ উবারির লিডারশিপে বিদ্রোহ করে, তখন ব্রিটিশরা নিজেদের স্বার্থ বাঁচাতে মিশরে সৈন্য পাঠালো। এখন প্রশ্ন, অটোম্যানরা তখন কি করতেছিল? উত্তর হলো, অটোম্যান সাম্রাজ্য তখন পরিচিত সিক ম্যান অফ ইউরোপ হিসেবে। তাদের শক্তি তখন এতই কমে গিয়েছিল যে ব্রিটিশদের আটকানোর মতো ক্ষমতা তাদের তখন ছিল না। তাই ব্রিটিশরা যখন কায়রো দখল করে নিল, অটোম্যানরা কার্যত চেয়ে চেয়ে দেখল। অটোম্যান সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এভাবেই চলে গেল ব্রিটেনের পকেটে। ফরাসি বিপ্লবের পর থেকেই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ন্যাশনালিজম। অটোম্যান সাম্রাজ্যের ভেতরে থাকা বিভিন্ন জাতি স্বপ্ন দেখতে শুরু করে তাদের নিজেদের জাতিরাষ্ট্র গঠনের।
আর সেই ধাক্কায় পূর্ব ইউরোপের বলকান, গ্রিস এবং বুলগেরিয়ার মতো টেরিটরি অটোম্যানরা হারিয়ে ফেলতে শুরু করে। 1914 সালে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ শুরুর আগে অটোম্যান সাম্রাজ্য হয়ে পড়ে একেবারেই রুগ্ন, যায় অবস্থা। এটা হলো প্রথম বিশ্বযুদ্ধের আগে অটোম্যান সাম্রাজ্যের সাইজ। 1914 সাল, তখন ব্রিটিশ সাম্রাজ্য একটি শব্দকে খুব ভয় পেত, আর সেই ভয়ের নাম রাশিয়া। প্রায় 1 শতাব্দী ধরে তাদের ভেতরে চলতেছিল ক্ষমতার লড়াই। একে বলা হতো দ্য গ্রেট গেম। একদিকে ব্রিটেনের শক্তিশালী নৌবাহিনী আর অন্যদিকে রাশিয়ার শক্তিশালী স্থলবাহিনী। লড়াইটা ছিল মূলত এশিয়া মহাদেশের দখল নিয়ে। ইংরেজরা ভাবত রাশিয়ার আলটিমেট উদ্দেশ্য হলো ব্রিটিশ সাম্রাজ্যের দখলে থাকা ভারতীয় উপমহাদেশ দখল করে নেয়া। ভারতীয় উপমহাদেশ তখন ব্রিটিশ সাম্রাজ্যের নিয়ন্ত্রণে থাকা সবচেয়ে দামি রত্ন। ব্রিটিশ নীতি নির্ধারকদের রাতে ঘুম হতো না এই চিন্তায় যে কখন বুঝি রাশিয়ান সেনাবাহিনী হিন্দুকুশ পর্বত পাড়ি দিয়ে ভারতে হামলা করে। আবার এই ভয়ও পেত যে কনস্টান্টিনোপল দখল করে রাশিয়া ব্রিটেনের বাণিজ্যিক লাইফলাইন কেটে দিতে পারে। কিভাবে? ম্যাপটি খেয়াল করে দেখুন। রাশিয়া বিশাল দেশ হলেও তাদের একটি বড় উইকনেস হলো নৌপথ। উন্মুক্ত মহাসাগরে বের হওয়ার মতো তাদের কোনো ভালো ওয়ার্ম ওয়াটার পোর্ট নাই সারা বছর ব্যাপী। রাশিয়ার বিশাল নৌবাহিনী আটকে থাকতো কৃষ্ণসাগরে। কৃষ্ণসাগর বা ব্ল্যাক সি থেকে বের হয়ে ভূমধ্যসাগরে যাওয়ার একটাই মাত্র সরু দরজা, ওই সেই বসফরাস প্রণালী। এই বসফরাস প্রণালী ছিল অটোম্যানদের দখলে। ব্রিটিশরা হিসাব করে দেখল যে রাশিয়া যদি কোনোভাবে অটোম্যানদের হারিয়ে কনস্টান্টিনোপল দখল করে নেয়, তাহলে ভূমধ্যসাগরে ঢোকার দরজা রাশিয়ার জন্য চিরতরে খুলে যাবে। তখন রাশিয়ার বিশাল এবং শক্তিশালী যুদ্ধজাহাজগুলো কোনো বাধা ছাড়াই কৃষ্ণসাগর থেকে সোজা ভূমধ্যসাগরে ঢুকে পড়বে। আর একবার তারা ভূমধ্যসাগরে এভাবে ফ্রি অ্যাক্সেস পেলে যে কোনো সময় তারা ব্রিটিশদের সুয়েজ খালের রাস্তা আটকে দিতে পারবে, কারণ ভূমধ্যসাগরে তখন রাশিয়ান জাহাজরা ঘুরে ফিরে বেড়াবে। তখন ব্রিটেন থেকে ভারতে যাওয়ার বা ভারত থেকে সম্পদ আনার যে মূল রাস্তা বা লাইফলাইন অর্থাৎ ওই সুয়েজ খাল, সেটাই রাশিয়া ব্লক করে দিতে পারবে। এজন্যই ব্রিটিশরা নিজের গরজেই চাইতো অটোম্যানরা কনস্টান্টিনোপলের পাহারাদার হিসেবে বসে থাকুক। কিন্তু 1960 সালে জার্মানির উত্থান ঠেকাতে ব্রিটেন সাময়িকভাবে রাশিয়ার সাথে হাত মেলালো, যা অ্যাংলো রাশিয়ান কনভেনশন নামেও পরিচিত। কিন্তু পুরনো স্বভাব কি আর সহজে যায়? লর্ড কিসনারের মতো ব্রিটিশ সমন্বয়করা তখনও মধ্যপ্রাচ্যকে দেখত রাশিয়ান ভাল্লুক বা রাশিয়ান বেয়ারের হাত থেকে বাঁচার ঢাল হিসেবে, একটা বাফার জোন হিসেবে। ফলে তৈরি হলো এক অদ্ভুত স্ববিরোধিতা। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেন এবং রাশিয়া একই দলে কিন্তু ছিল, কিন্তু পদ্মার অন্তরালে ব্রিটিশরা চাইতেছিল অটোম্যান সাম্রাজ্য ভেঙে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বাড়াতে, যাতে যুদ্ধ শেষ হলে রাশিয়া মধ্যপ্রাচ্যে কোনোভাবেই আধিপত্য বিস্তার করতে না পারে। অন্যদিকে অটোম্যান সাম্রাজ্যের শাসকেরা তখন টিকে থাকার মননপ্রাণ সংগ্রামে লিপ্ত। আমাদের অনেকেরই ধারণা অটোম্যান সাম্রাজ্য মানেই সুলতানের একচ্ছত্র আধিপত্য, কিন্তু 1908 সালে সেখানে একটা বিশাল পরিবর্তন ঘটে যায়। সাম্রাজ্যের জরাজীর্ণ অবস্থা দেখে আধুনিক মনা কিছু তরুণ সেনা কর্মকর্তা এবং রাজনীতিবিদ এক প্রকার অভ্যুত্থানই ঘটিয়ে দেয়। তারা অটোম্যান সুলতানের কাছ থেকে রাষ্ট্র পরিচালনার আসল ক্ষমতাটি কেড়ে নেয়। সুলতান এরপর সিংহাসনে ছিলেন ঠিকই, কিন্তু তিনি হয়ে গিয়েছিলেন অনেকটা পুতুল বা ক্ষমতাহীন প্রতীকী শাসকের মতো। আর সাম্রাজ্যের আসল কলকাঠি নাড়ত একদল তরুণ। তাদের দলের নাম ছিল কমিটি অফ ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেস। তবে তার ইতিহাসে ইয়াং তুর্কস বা ইয়াং টার্কস নামেই বেশি পরিচিত। এই ইয়াং টার্কসের লিডারশিপে ছিলেন 3 জন প্রভাবশালী পাশা। এনভার পাশা, যিনি ছিলেন সাহসী কিন্তু বেপরোয়া যুদ্ধমন্ত্রী; তালাত বে, যিনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী; জেমাল পাশা, যিনি ছিলেন নৌমন্ত্রী। ইয়াং টার্করা জানতো ইউরোপের নেকড়েরা তাদেরকে ছিঁড়ে খেতে প্রস্তুত। ইতালি ইতিমধ্যেই লিবিয়া দখল করেছে, বলকান যুদ্ধে হাতছাড়া হয়ে গেছে ইউরোপের প্রদেশগুলো। বেঁচে থাকার জন্য তাদের দরকার ছিল একটি শক্তিশালী গ্রেট পাওয়ারের সাপোর্ট। স্বাভাবিকভাবেই আপনাদের মনে এখন প্রশ্ন আসতে পারে, ইউরোপে যদি অটোম্যানদের শত্রু হয়, তবে তারাই আবার ইউরোপিয়ান দেশগুলোর কাছে কেন সাহায্য চাইতে গেল? উত্তরটা লুকিয়ে আছে সেই সময়ের ভূ রাজনৈতিক বাস্তবতায়। সে সময় পুরো পৃথিবী চালাতো ইউরোপের বড় বড় সাম্রাজ্যগুলো, যাদের বলা হতো দ্য গ্রেট পাওয়ার। অটোম্যানদের অবস্থা তখন এতটাই দুর্বল ছিল যে ছোট ছোট দেশগুলোর আক্রমণ থেকে বাঁচতেও তাদেরকে একটা শক্তিশালী বড় ভাই খুঁজতে হইতেছিল।
তারা চেয়েছিল কাঁটা দিয়ে কাঁটা তুলতে, অর্থাৎ ইউরোপিয়ান দুশ্মনের হাত থেকে বাঁচতে অন্য কোনো ইউরোপিয়ান শক্তির সাথে জোট বাঁধতে। তাছাড়া অতীতে এই ব্রিটেন আর ফ্রান্সই কয়েকবার অটোম্যান সাম্রাজ্যকে ধ্বংসের হাত থেকে কিন্তু বাঁচিয়েছিল। তারা প্রথমে ব্রিটেনের দ্বারস্থ হলো, কিন্তু ব্রিটেনের ফরেন অফিস তাদের পাত্তাই দিল না। এরপর তারা গেল ফ্রান্সের কাছে, সেখানেও কাজ হলো না। এমনকি তারা ধর্ণা দিয়েছিল তাদের চরম শত্রু রাশিয়ার কাছেও, কিন্তু ইউরোপের এই বড় ভাইরা তাদের মুখের উপরে দরজা বন্ধ করে দিল। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরই এনভার পাশা জার্মানির বার্লিনের দিকে ঝুঁকতে বাধ্য হন। 1914 সালের 1 আগস্ট অটোম্যান এবং জার্মানির মধ্যে যে গোপন চুক্তি হয় তা ছিল ভালোবাসার নয়, বরং প্রয়োজনের। জার্মানি চেয়েছিল অটোম্যানরা ব্রিটেন এবং রাশিয়ার বিরুদ্ধে জার্মানির পক্ষে দাঁড়াক, আর অটোম্যানরা চেয়েছিল জার্মান সাপোর্ট নিয়ে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে। কিন্তু ব্রিটিশ সরকার তখনও অন্ধের মতো বিশ্বাস করত যে ইউরোপের সিক ম্যান বা রুগ্ন অটোম্যানরা যুদ্ধে নামার সাহসী পাবে না, তারা নিরপেক্ষ থাকবে। ঠিক এই সময়ে ব্রিটিশ পলিসির একটি ভুল সিদ্ধান্ত যুদ্ধের আগুনে ঘি ঢেলে দেয়। অটোম্যান সাম্রাজ্য তাদের নৌবাহিনীকে শক্তিশালী করতে ব্রিটিশ শিপইয়ার্ডে 2টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ বা ড্রেডনট ব্যাটলশিপ তৈরির অর্ডার দিয়েছিল। জাহাজ দুটির নাম ছিল সুলতান ওসমান প্রথম এবং রেশাদিয়ে। এই জাহাজগুলো অটোম্যানদের কাছে শুধু সামরিক অস্ত্রই ছিল না, ছিল জাতীয় আবেগের প্রতীক। এই জাহাজগুলো তৈরির জন্য পাবলিক ফান্ডিং করা হয়েছিল, অর্থাৎ পাবলিকের কাছ থেকে টাকা তোলা হয়েছিল। স্লোগান ছিল এই জাহাজই সাম্রাজ্যকে বাঁচাবে। 1914 সালের গ্রীষ্মে যখন জাহাজগুলো রীতিমতো তৈরি, তখন ব্রিটিশ ফার্স্ট লর্ড অব দি অ্যাডমিরাল্টি উইনস্টন চার্চিল একটি হঠকারী সিদ্ধান্ত নিলেন। তার ভয় ছিল যে প্রথম বিশ্বযুদ্ধে অটোম্যানরা যদি জার্মানদের দলে যায়, তবে এই শক্তিশালী জাহাজগুলোই ব্রিটিশদের বিরুদ্ধে ইউজ করবে তারা। তাই তিনি কোনো ধরনের সতর্কতা বা ক্ষতিপূরণ ছাড়াই জাহাজগুলো বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেন। কনস্টান্টিনোপলে এই খবর পৌঁছাতে দেরি হলো না। অটোম্যানরা একে দেখল সরাসরি বিশ্বাসঘাতকতা হিসেবে। ব্রিটেন তাদের পিঠে ছুরি মারছে, আর ঠিক এই সুযোগটাই নিল জার্মানি। ভূমধ্যসাগরে ব্রিটিশ নেভির ধাওয়া খেয়ে জার্মান 2টি জাহাজ ব্যাটল ক্রুজার গোবেন এবং লাইট ক্রুজার ব্রেসলাউ আশ্রয় নিল দার্ডেনালিজে, অর্থাৎ অটোম্যানদের কাছে। জার্মানরা খুব বুদ্ধি করে অটোম্যান সরকারকে প্রস্তাব দিল, ব্রিটিশরা তোমাদের জাহাজ বাজেয়াপ্ত করছে না, নাও তার বদলা হিসেবে আমরা এই 2টি জাহাজ তোমাদের উপহার দিলাম। জার্মান জাহাজগুলোর নাম চেঞ্জ করে রাখা হলো ইয়াবুস সুলতান সেলিম এবং মিদিল্লি। আর নাটকীয়ভাবে জার্মান ক্রুরা তাদের হ্যাট খুলে মাথায় পড়ল অটোম্যান ফেস টুপি। এভাবেই চার্চিলের একটি ভুল কৌশলগত সিদ্ধান্ত অটোম্যানদের ঠেলে দিল জার্মানির কোলে। এনভার পাশা এই সুযোগ কাজে লাগিয়েই তার সহকর্মীদের রাজি করালেন যে জার্মানদের পক্ষে দাঁড়াতে, এবং অটোম্যান সাম্রাজ্য আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ল। 1914 সালের নভেম্বর মাস অটোম্যান সাম্রাজ্য যখন আনুষ্ঠানিকভাবে যুদ্ধে প্রবেশ করল, তখন সুলতান পঞ্চম মেহমেদ এক ভয়ঙ্কর ঘোষণা দিলেন। তিনি জিহাদের ডাক দিলেন। কার বিরুদ্ধে জিহাদ? মিত্রশক্তি অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়ার বিরুদ্ধে। এই ঘোষণার মূল উদ্দেশ্য ছিল ব্রিটেন এবং ফরাসি কলোনিতে থাকা, যেমন ইন্ডিয়াতে থাকা মুসলিম প্রজাদের বিদ্রোহে উস্কে দেয়া। এই খবরে লন্ডনে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ল। আফটার অল প্রচুর ভারতীয় সেনা ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির হয়ে তখন ইউরোপে যুদ্ধ করতেছিল। অটোম্যান সুলতানের এই জিহাদের ডাক শুনে যিনি সবচেয়ে বেশি ভয় পেয়েছিলেন তিনি হলেন লর্ড কিচনার। তিনি তখন ব্রিটিশ যুদ্ধমন্ত্রী বা সেক্রেটারি অব স্টেট ফর ওয়ার। কিচনার মনে করতেন অটোম্যান সুলতানের ধর্মীয় ক্ষমতা বা খিলাফত এতই শক্তিশালী যে তার এক ডাকে ভারতসহ সারা বিশ্বের মুসলমানরা ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেবে। ইতিহাসে তার এই অমূলক ভয়কে বলা হয় কিচনার ডিলিউশন। বাস্তবে সুলতানের সেই ক্ষমতা তখন ছিল না, কারণ তিনি তখন নিজেই খ্রিস্টান শক্তি জার্মানির সাথে হাত মিলিয়েছেন। তাই ভারতের মুসলমানরা এই জিহাদের ডাকে খুব একটা সাড়া দেয়নি। কিন্তু কিচনারের এই ভয় বা প্যারানয়া ব্রিটিশদের এক নতুন কৌশলের দিকে ঠেলে দেয়। তারা ঠিক করলো অটোম্যানদের হারাতে হলে অটোম্যান সাম্রাজ্যের ভেতরেই শত্রুকে কাজে লাগাতে হবে, মানে অটোম্যানদের শত্রুদেরকে। আর সেই শত্রু হলো আরব জাতীয়তাবাদ বা আরব ন্যাশনালিজম। ব্রিটিশরা কায়রোতে বসে এক গোপন খেলা শুরু করলো। ব্রিটিশ হাই কমিশনার স্যার হেনরি ম্যাকমোহন চিঠি চালাচালি শুরু করলেন মক্কার শাসক বা শরীফ হুসেইন বিন আলীর সাথে। হুসেইন বিন আলী বা শরীফ হুসেইন স্বপ্ন দেখতেন তিনি হবেন ভবিষ্যতে আরব কিং। মধ্যপ্রাচ্য শাসন করবেন তিনি একা হাতে। তুর্কিদের আন্ডারে তিনি থাকতে চাইতেন না।
আগেই বলেছি তখন সারা বিশ্বেই ন্যাশনালিজম চাঙ্গা হচ্ছিল। 1915 থেকে 1916 সালের মধ্যে মিস্টার ম্যাকমোহন মক্কার শাসক হুসেইন বিন আলীকে কথা দিলেন যে আপনি যদি তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করেন তবে ব্রিটেন আপনাকে একটি বিশাল স্বাধীন আরব রাষ্ট্র উপহার দেবে। ম্যাকমোহনের চিঠির ভাষা ছিল ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট। সেখানে বলা ছিল দামেস্কের পশ্চিমের জেলাগুলো এই আরব রাজ্যের বাইরে থাকবে। ব্রিটিশরা পরে চালাকি করে দাবি করে যে এই শর্তের মাধ্যমেই ফিলিস্তিনিকে সেই প্রতিশ্রুত আরব সাম্রাজ্য থেকে বাদ দেওয়া হয়েছে। চিন্তা করুন অবস্থা। যদিও তখন ফিলিস্তিন নিয়ে কোনো স্পষ্ট আলোচনাই হয়নি। হুসেইন বিন আলী সরল বিশ্বাসে ধরে নিলেন সিরিয়া থেকে ইয়েমেন পর্যন্ত এক বিশাল আরব সাম্রাজ্য তিনি পেতে যাচ্ছেন। তিনি বুঝতে পারেননি এটা ছিল ব্রিটিশদের কেবলই একটি যুদ্ধকালীন টোপ। ম্যাকমোহন যখন হুসেইনকে এই স্বপ্ন দেখাচ্ছিলেন ঠিক তখনই লন্ডনে চলতেছিল এক বড় বিশ্বাসঘাতকতার প্রস্তুতি। 1916 সাল। ব্রিটিশ ডিপ্লোম্যাট স্যার মার্ক সাইক্স এবং তার ফরাসি বন্ধু ফ্রাঁসোয়া জর্জেস পিকো ম্যাপ নিয়ে একটা রুমে বসলেন, হাতে স্কেল এবং রঙিন পেন্সিল। তারা অটোম্যান সাম্রাজ্যের ম্যাপের উপরে দাগ কেটে ভাগ করে নিলেন কোন অংশ কে খাবে, আরবদের সাথে কোনো পরামর্শ ছাড়াই। এই গোপন চুক্তি ইতিহাসে কুখ্যাত সাইক্স পিকো এগ্রিমেন্ট নামে পরিচিত। চুক্তি অনুযায়ী ফ্রান্স পাবে সিরিয়া এবং লেবানন, ব্রিটেন পাবে মেসোপটেমিয়া মানে আজকের ইরাক ও প্যালেস্টাইনের কিছু অংশ, আর জেরুজালেম থাকবে আন্তর্জাতিক নিয়ন্ত্রণে, আর রাশিয়া পাবে পূর্ব আনাতোলিয়া এবং ইস্তাম্বুলের উপরে প্রভাব। অর্থাৎ একদিকে হুসেইনকে বলা হইতেছে স্বাধীন আরব দেশ দেব, আর অন্যদিকে ম্যাপ কেটে দেশ ভাগাভাগি করা হইতেছে নিজেদের ভেতরে। এই হচ্ছে অবস্থা। হিসাব মতোই সব চলতেছিল, কিন্তু হঠাৎ ঝামেলা বেঁধে গেল যখন রাশিয়াতে ক্ষমতার পালাবদল হয়ে গেল। 1917 সালে রাশিয়ায় বলশেভিকরা ক্ষমতায় আসে এবং তারা এই গোপন দলিলের কথা ফাঁস করে দেয়। তখন পুরো আরব বিশ্বে তোলপাড় শুরু হয়। মধ্যপ্রাচ্য নিয়ে ব্রিটেন এবং ফ্রান্সের পরিকল্পনা যখন চলতেছে তখন তা বাস্তবায়নে দৃশ্যপটে আবির্ভূত হলেন একজন গোয়েন্দা কর্মকর্তা। তার নাম টি লরেন্স। তিনি দুনিয়া জুড়ে লরেন্স অফ আরেবিয়া নামে পরিচিত। এই নামে কিন্তু বিখ্যাত একটি হলিউড ফিল্মও আছে। তিনি ছিলেন কায়রোতে কর্মরত ব্রিটিশ ইন্টেলিজেন্সের একজন জুনিয়র অফিসার। পেশায় ছিলেন তিনি একজন আর্কিওলজিস্ট, জানতেন আরবি ভাষাও। 1916 সালে ব্রিটেন তাকে পাঠালো হেজাজে। হেজাজ হচ্ছে আজকে সৌদি আরবের অংশ। উদ্দেশ্য মক্কার শাসক শরীফ হুসেইন বিন আলী ও তার ছেলেদেরকে অটোম্যানদের বিরুদ্ধে বিদ্রোহ বা আরব রিভল্ট করতে উস্কে দেয়া। শরীফ হুসেইনের ছেলে ফয়সাল এবং আবদুল্লাহকে সাথে নিয়ে তিনি শুরু করলেন গেরিলা যুদ্ধ। তাদের প্রথম টার্গেটই ছিল হেজাজ রেলওয়ে। মরুভূমিতে অটোম্যান সেনাদের রসদ বা সাপ্লাই আনার একমাত্র রাস্তাই ছিল এই রেলপথ। এই সাপ্লাই লাইন কেটে দিয়ে তিনি অটোম্যানদেরকে দারুণভাবে বিপদে ফেলে দেন। লরেন্স নিজেকে আরবদের মুক্তিদাতা ভাবতে শুরু করে। তিনি সত্যিই চাইতেছিলেন আরবরা স্বাধীন হোক, কিন্তু তিনি তো ছিলেন একজন ব্রিটিশ অফিসার। সবচেয়ে মর্মান্তিক ব্যাপার হলো লরেন্স আগে থেকেই সেই গোপন সাইক্স-পিকো চুক্তি বা এগ্রিমেন্টের কথা কিন্তু জানতেন। তিনি মনে মনে জানতেন যে আরবদেরকে তিনি খেপিয়ে তুলতেছেন, যুদ্ধ শেষে ব্রিটিশরা তাদের সাথেই চরম বিশ্বাসঘাতকতা করবে। সামরিক দিক থেকে দেখলে অটোম্যানদের হারানোর মূল ক্রেডিট আসলে আরব গেরিলাদের একা ছিল না। মূল লড়াইটি জিতেছিল জেনারেল অ্যালেনবির ব্রিটিশ বাহিনী। কিন্তু রাজনৈতিক প্রচারণার জন্য ব্রিটিশরা বিশ্বকে দেখালো যে দেখো, আরবরাই অটোম্যানদের হারিয়েছে আর আমরা তো কেবল তাদের সাহায্য করেছি। লরেন্সের লেখা বিখ্যাত বই 7 পিলার্স অফ উইজডম এই মিথকে আরও বড় করে তোলে। 1918 সালের অক্টোবর মাস জেনারেল অ্যালেনবি এবং আরব বাহিনী বিজয়ী বেশে দামেস্কে প্রবেশ করে। আরবদের ভূমিতে 400 বছরের অটোম্যান শাসনের অবসান হলো। আরবরা ভাবল তারা অবশেষে স্বাধীন, কিন্তু তাদের এই আনন্দ খুব দ্রুতই দুঃস্বপ্নে রূপ নিল। 1919 সালের জানুয়ারি মাস প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো। পরাজিত সাম্রাজ্যগুলোর ভাগ্য নির্ধারণে এবং ইউরোপকে নতুন করে সাজাতে বিজয়ী শক্তিগুলো জড়ো হলো ফ্রান্সের প্যারিসে। এই সম্মেলনের মূল নিয়ন্ত্রক ছিল 4টি পরাশক্তি, যাদের বলা হতো বিগ ফোর। তারা হলো আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং ইতালি। কিন্তু সমস্যা হলো তাদের সবার লক্ষ্য ছিল আলাদা আলাদা। আমেরিকা এসেছিল 14 পয়েন্টস বা 14 দফা নিয়ে, যার মূল কথা ছিল সব জাতিকে আত্মনিয়ন্ত্রণের অধিকার দিতে হবে। কিন্তু আমেরিকার এই আদর্শবাদ ধাক্কা খেল ইউরোপিয়ানদের সাম্রাজ্যবাদী লোভের কাছে। ফরাসিরা চাইতেছিল জার্মানিকে চিরতরে পঙ্গু করে দিতে, পাইছি সুযোগ। ব্রিটেন চাইতেছিল ক্ষমতার ব্যালেন্স ধরে রাখতে, আর ইটালি খুঁজতেছিল নতুন ভূখণ্ড দখল করতে। আমেরিকার প্রেসিডেন্ট উডো উইলসনের স্বপ্নের প্রজেক্ট ছিল লিগ অব নেশন,
যাতে ভবিষ্যতে আর কোনো বিশ্বযুদ্ধ না বাধে। এই লিগের অন্তরালেই তৈরি করা হলো ম্যান্ডেট সিস্টেম। বলা হলো যেসব এলাকা আগে অটোম্যান এবং জার্মানির অধীনে ছিল, বিজয়ী শক্তিরা আপাতত সেগুলোর দেখভাল করবে এবং দেশগুলোকে স্বাধীন হওয়ার জন্য প্রস্তুত করে তুলবে। আরে বাপরে বাপ! কিন্তু বাস্তবে এটা ছিল উপনিবেশ বা কলোনি বানানোর একটি আইনি বৈধতা বা ভিত্তি। ব্রিটেনের ভাগে বা ম্যান্ডেটে পড়ল ফিলিস্তিন, ট্রান্সজর্ডান এবং ইরাক, আর ফরাসিরা পেল সিরিয়া এবং লেবানন। সবচেয়ে বড় ব্লান্ডার করা হলো সীমানা নির্ধারণের সময়। স্থানীয় মানুষদের মতামত নেওয়া তো দূরের কথা, তাদের ভৌগোলিক এবং ধর্মীয় ইতিহাসও বিন্দুমাত্র মাথায় রাখা হয়নি। এই বর্ডার রাখতে যে ম্যাপ আঁকা হয়েছিল সেই পুরনো সাইক্স-পিকো চুক্তি অনুযায়ী। উদাহরণ হিসেবে ইরাকের কথাই ধরুন। অটোম্যান সাম্রাজ্যের সম্পূর্ণ আলাদা 3টি প্রদেশ, অর্থাৎ উত্তরের মসুল যেখানে কুর্দিরা বাস করে, মাঝখানে বাগদাদ যা সুন্নি মেজরিটি, আর দক্ষিণের বসরা যেখানে শিয়ারা মেজরিটি। এই সম্পূর্ণ 3টি ভিন্ন অংশকে বা 3টি ভিন্ন গোষ্ঠীকে জোর করে একটি মাত্র দেশের সীমানার মধ্যে বন্দি করে দেয়া হলো। সিরিয়াকেও একইভাবে আঁকা হলো। দ্রুজ, আলাওয়াত, সুন্নি এবং খ্রিস্টানদের মধ্যে জোর করে মানচিত্র এঁকে দেওয়া হলো। আর সবচেয়ে বড় জটিলতা তৈরি করা হলো প্যালেস্টাইনে বা ফিলিস্তিনে। সেখানে আরবদের মেজরিটি থাকা সত্ত্বেও ব্রিটিশরা বেলফোর্ট ডিক্লেয়ারেশন অনুযায়ী ইহুদিদের জন্য একটি আবাসস্থল বানানো শুরু করলো। কোনো লজিক ছাড়াই টেবিলের উপরে স্কেল ফেলে আঁকা এই কৃত্রিম সীমানায় মধ্যপ্রাচ্যে এমন এক অশান্তির বীজ বপন করলো যা আজ 1 শতাব্দী পরেও জ্বলতেছে। প্যারিসের এই সম্মেলনে আরবদের প্রতিনিধিরাও কিন্তু গিয়েছিল। শরীফ হুসেইন বিন আলীর ছেলে ফয়সাল সেখানে দাঁড়িয়ে আরবদের স্বাধীনতার জন্য আবেগঘন এক ভাষণ দিয়েছিল। আরবদেরকে ব্রিটিশরা যে কমিটমেন্ট করেছিল সেটা মনে করিয়ে দিয়েছিল, কিন্তু লাভ হলো না, কারণ গ্রেট পাওয়ারগুলো আগে থেকেই সাইক্স-পিকো চুক্তির মাধ্যমে আরব ভূমি সব ভাগাভাগি করে বসে আছে। হতাশ ফয়সাল যখন সিরিয়ার দামেস্কে ফিরে নিজেকে স্বাধীন রাজা দাবি করলেন, তখন ফরাসিরা তাদের ম্যান্ডেটের অধিকার খাটিয়ে ফয়সালকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। আরবরা বুঝতে পারল অটোম্যানদের বিরুদ্ধে স্বাধীনতার জন্য লড়াই করে তারা আসলে কিছুই পায়নি। তারা চরম প্রতারণার শিকার হয়েছে। স্বাধীন রাষ্ট্রের বদলে তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো ম্যান্ডেট সিস্টেম, যা ছিল মূলত নতুন মোরকে ব্রিটেন এবং ফরাসিদের কলোনি বা উপনিবেশ। লরেন্স নিজেও এই বিশ্বাসঘাতকতার জন্য চরম অনুতপ্ত ছিলেন। পরে তিনি আক্ষেপ করে লিখেছিলেন, আমি নিজেকে ঘৃণা করি এবং আমার জাতিকেও ঘৃণা করি। কিন্তু তার এই খাঁটি অনুশোচনাও আরবদের চুরি যাওয়া স্বাধীনতা আর ফিরিয়ে আনতে পারেনি। 1921 সালের দিকে মধ্যপ্রাচ্য ব্রিটিশ সাম্রাজ্যের জন্য গলার কাটা হয়ে দাঁড়ালো। ইরাকে চলতেছে তীব্র বিদ্রোহ, প্যালেস্টাইনে চরম উত্তেজনা, আর ট্রান্সজর্ডানের অবস্থাও বেশ টালমাটাল। এই পুরো অঞ্চল সামাল দিতে ব্রিটিশদের প্রচুর অর্থ এবং মনোযোগ খরচ হচ্ছিল, কিন্তু রিটার্ন তো আসতেছিল খুবই কম। পরিস্থিতি সামাল দিতে ব্রিটিশ সরকার উইনস্টন চার্চিলকে কলোনিয়াল সেক্রেটারি হিসেবে নিয়োগ দিলেন। চার্চিল ছিলেন খুবই প্র্যাকটিক্যাল মানুষ। তিনি এমন একটা সমাধান খুঁজতে লাগলেন যাতে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ ব্রিটিশদের হাতেই থাকে, কিন্তু সৈন্য রাখার বিশাল খরচ বেঁচে যায়, অর্থাৎ পাপেট বসিয়ে শাসন করাতে হবে। এই লক্ষ্যে 1921 সালের মার্চ মাসে চার্চিল মিশরে ডাকলেন বিখ্যাত কায়রো কনফারেন্স। বিলাসবহুল মেনা হাউস হোটেলে জড়ো হলো ব্রিটিশ সাম্রাজ্যের সব বাঘা বাঘা মস্তিষ্ক। সেখানে ছিলেন সেই টি লরেন্সও। চার্চিল রসিকতা করে তার নিজেরই এই উপদেষ্টাদের দলকে আলিবাবা আর 40 চোরের গল্পের মতো 40 থিপস বা 40 চোর বলে ডাকতেন। চিন্তা করেন অবস্থা। মাত্র কয়েকদিনের এই মিটিংয়ে বসেই এই মানুষগুলো মধ্যপ্রাচ্যের লক্ষ লক্ষ মানুষের জীবনের গতিপথ চিরতরে চেঞ্জ করে দিয়েছিল। কায়রো কনফারেন্সে চার্চিল এক ঢিলে 2 পাখি মারার পরিকল্পনা করলেন। প্রথম সিদ্ধান্ত হলো ক্ষমতা দেয়া হবে মক্কা শরীফ হুসেইনের সেই হাশেমি রাজপরিবারের হাতে। মনে আছে সেই ফয়সালের কথা, যাকে ফরাসিরা সিরিয়া থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল? ব্রিটিশরা তাকে বসিয়ে দিল ইরাকের রাজ সিংহাসনে, আর তার ভাই আবদুল্লাহকে বানানো হলো ট্রান্সজর্ডানের আমির। এর মাধ্যমে ব্রিটিশরা বিশ্বকে দেখালো যে তারা ম্যাকমোহনের দেয়া সেই পুরনো প্রতিশ্রুতি রক্ষা করেছে, অর্থাৎ হুসেইন বিন আলীর 2 ছেলেকে 2 জায়গার রাজা বানিয়ে দিয়েছে। দেখুন ভাই, আপনি যদি কমিটমেন্ট দিয়ে তা না রাখেন, ওয়ান টাইম গেইনার তো হবেন, কিন্তু ভবিষ্যতে কেউ আপনার কমিটমেন্টকে গুরুত্ব দিবে না। এজন্যই ভুংভাং বুঝিয়ে হলেও দেখাতে হবে যে ব্রিটিশরা কমিটমেন্ট রক্ষা করেছে। বাস্তবে এই রাজতন্ত্রগুলো টিকে থাকার জন্য পুরোপুরি ব্রিটেনের উপরে নির্ভরশীল হয়ে পড়ল। দ্বিতীয় সিদ্ধান্ত ছিল অত্যন্ত নিষ্ঠুর। চার্চিল চাইলেন মধ্যপ্রাচ্যে হাজার হাজার ব্রিটিশ সৈন্য রাখার বিশাল খরচ বাঁচাতে।
এর বদলে চালু হলো এয়ার কন্ট্রোল বা আকাশপথে নিয়ন্ত্রণের নীতি। সোজা কথা, রয়্যাল এয়ারফোর্সের যুদ্ধবিমানগুলো আকাশ থেকে বিদ্রোহী আরবদের গ্রামগুলোতে নির্বিচারে বোমা ফেলত। এই নিষ্ঠুর নীতির অন্যতম প্রবক্তা ছিলেন আর্থার বম্বার হ্যারিস। নামেই বম্বার ঢুকে গেছে। নিরীহ মানুষদের রক্তে রঞ্জিত এই নীতি আরবদের মনে ব্রিটেনের প্রতি চরম ঘৃণার জন্ম দেয়। কায়রো কনফারেন্সের সবচেয়ে বড় মাথাব্যথা ছিল ফিলিস্তিন। ব্রিটিশরা 2 নৌকায় পা দিয়েছিল। বেলফোর্ট ডিক্লারেশন অনুযায়ী তারা ইহুদিদের একটি আবাসভূমি দেওয়ার কমিটমেন্ট করেছিল, আবার আরবদেরও স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু ইহুদিদের মাত্রা অতিরিক্ত আগমনে স্থানীয় আরবরা তীব্র আতঙ্কিত হয়ে পড়ে। চার্চিল এর একটি অদ্ভুত সমাধান বের করল। তিনি জর্ডান নদীকে সীমানা ধরে পুরো এলাকাকে 2 ভাগে ভাগ করলেন। নদীর পূর্ব অংশ হয়ে গেল জর্ডান, যেখানে ইহুদিদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো, আর নদীর পশ্চিম অংশ তথা পশ্চিম তীর ফিলিস্তিন নামেই ইহুদি অধিবাসীদের জন্য উন্মুক্ত করে রাখা হলো। এই সমাধান কাউকেই খুশি করতে পারল না। ইহুদিরা চাইল পুরো ফিলিস্তিন এবং জর্ডান, আর আরবরা চাইল তাদের নিজেদের পবিত্র ভূমি। কায়রো কনফারেন্সের কিছু সিদ্ধান্ত দীর্ঘস্থায়ী হয়েছিল, যেমন ইরাকে হাশেমি রাজবংশ টিকেছিল 1958 সালের বিপ্লব পর্যন্ত, আর জর্ডানে হাশেমি রাজতন্ত্র এই ভিডিও যখন বানাচ্ছি তখন পর্যন্ত কিন্তু টিকেই আছে। কিন্তু ফিলিস্তিন সমস্যার কোনো সমাধান চার্চিল করতে পারেননি, বরং ভয়ঙ্কর সংকটের পথ তৈরি করে দিয়ে গেলেন। প্রথম বিশ্বযুদ্ধের পর যখন অটোমান সাম্রাজ্যের বেশিরভাগ অংশ ব্রিটেন এবং ফ্রান্স নিজেদের ভেতরে ভাগবাটোয়ারা করে নিচ্ছিল, তখন খোদ তুরস্কে অর্থাৎ আনাতোলিয়াতে সম্পূর্ণ ভিন্ন এক ইতিহাস লেখা হচ্ছিল। সেখানে ত্রাতা হয়ে উঠলেন এক অসামান্য সামরিক কমান্ডার মুস্তাফা কামাল, যিনি পরে আতাতুর্ক বা তুর্কিদের পিতা নামেও বিশ্বজুড়ে পরিচিতি পান। এই মুস্তাফা কামালকে একটু পেছন ফিরে যেতে হবে। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ এবং ফরাসি বাহিনী চেয়েছিল সরাসরি অটোম্যানদের রাজধানী কনস্টান্টিনোপল দখল করে নিতে। তারা তাদের শক্তিশালী নেভি দিয়ে হামলা করেছিল। তুরস্কের গালিপলি উপদ্বীপে এই মুস্তাফা কামালের দুর্ধর্ষ লিডারশিপেই তুর্কি বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্রিটিশ বাহিনীকে শোচনীয়ভাবে হারিয়ে দেয়। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে শেষ পর্যন্ত তো অটোম্যানরা হারে। বিজয়ী মিত্র শক্তি তখন অটোম্যান সুলতানের উপরে জোর করে এক চরম অপমানজনক চুক্তি চাপিয়ে দেয়, যার নাম ট্রিটি অফ সেভ্রেস। এই চুক্তিটি ছিল তুরস্কের জন্য এক মৃত্যু পরোয়ানা, কারণ মিত্র শক্তি শুধু মধ্যপ্রাচ্যই কেড়ে নেয়নি অটোম্যানদের কাছ থেকে, তারা খোদ তুরস্কের মূল ভূখণ্ড অর্থাৎ আনাতোলিয়ার ভেতরেও প্রভাব বিস্তার করা শুরু করে। পশ্চিম দিক থেকে তুরস্কের ভেতরে ঢুকে পড়ে গ্রিক বাহিনী। তারা দখল করে আজকের ইজমির। দক্ষিণে ইতালীয় বাহিনী কিছু অঞ্চলে অবস্থান নেয়। দক্ষিণ পূর্ব এলাকায় ফরাসি বাহিনী প্রবেশ করে। পূর্ব দিকে একটি স্বাধীন আর্মেনিয়ান রাষ্ট্র গঠনের পরিকল্পনা হয় এবং সেই অঞ্চল নিয়েও সংঘর্ষ শুরু হয়। আর অটোম্যানদের রাজধানী কনস্টান্টিনোপল তখন মিত্র শক্তির দখলে। অটোম্যান সাম্রাজ্য তখন প্রায় ভেঙে পড়ার অবস্থা। অটোম্যান সুলতান এই চুক্তি মেনে নিয়েছিলেন, কিন্তু একজন সামরিক কর্মকর্তা এটা মানতে রাজি হননি। তার নাম মুস্তাফা কামাল। মুস্তাফা কামালকে নিয়ে আজকাল দেখি ইউটিউবে পার্টি ইউটিউবাররা নানান সমালোচনা করে, অনেক নেতিবাচক কথাও বলে। অথচ এই মুস্তাফা কামাল না থাকলে আজ ইস্তাম্বুল থাকতো ইউরোপিয়ানদের হাতে। 1919 সালে মুস্তাফা কামাল আনাতোলিয়ায় গিয়ে তুর্কি জাতীয়তাবাদীদের ও অবশিষ্ট সেনাদের নিয়ে গড়ে তোলেন এক দুর্ধর্ষ প্রতিরোধ বাহিনী। শুরু হলো তুরস্কের স্বাধীনতা যুদ্ধ। পশ্চিমে গ্রিক বাহিনীর বিরুদ্ধে বড় যুদ্ধ হয়। 1922 সালে তুর্কি বাহিনী ইজমির থেকে গ্রিকদের বিতাড়িত করে। পূর্ব দিকে আর্মেনিয়ার সাথে যুদ্ধে তুর্কি জাতীয়তাবাদীরা জয় পায়। দক্ষিণে ফরাসিদের সাথে সংঘর্ষ শেষে সমঝোতা হয় এবং তারা পিছু হটে। ইতালীয়রা ধীরে ধীরে তাদের বাহিনী প্রত্যাহার করে। 1922 সালের মধ্যেই মোস্তফা কামাল আনাতোলিয়া পুনরুদ্ধার করেন। বাধ্য হয়ে মিত্রশক্তি 1923 সালের আগের চুক্তি বাতিল করে নতুন করে ট্রিটি অফ লুজান স্বাক্ষর করেন। প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত একটি দেশ মিত্র শক্তিকে বাধ্য করতেছে চুক্তি চেঞ্জ করার জন্য, এমন ঘটনা ছিল এটাই প্রথম। এই চুক্তির মাধ্যমেই আধুনিক তুরস্কের বর্তমান যে সীমানা বা বর্ডার সেটা স্বীকৃতি পায় এবং বিদেশিদের সব বিশেষ আইনি সুবিধা বা ক্যাপিচুলেশন বাতিল করা হয়। এরপর 1922 সালে মোস্তফা কামাল অটোম্যান সুলতান প্রথা চিরতরে বিলুপ্ত করে, যেটা নিয়ে তার এত সমালোচনা। অর্থাৎ তুরস্ককে তিনি একটি সেকুলার রিপাবলিক হিসেবে ঘোষণা করেন। তার এই সাফল্য মধ্যপ্রাচ্যের অনেক জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। একদিকে আরবরা যখন ব্রিটিশ এবং ফরাসিদের ম্যান্ডেটের অধীনে টুকরো টুকরো হয়ে পরাধীনতার সেকল পড়তেছিল, অন্যদিকে তুরস্ক তখন মাথা উঁচু করে একটি স্বাধীন এবং ঐক্যবদ্ধ জাতিরাষ্ট্র বা নেশন স্টেট হিসেবে আত্মপ্রকাশ করল।
মোস্তফা কামাল প্রমাণ করে দিলেন যে পরাশক্তিদের চাপিয়ে দেওয়া অবিচারও চাইলে প্রতিরোধ করা যায়, কিন্তু এর জন্য দরকার জাতীয় ঐক্য, শক্তিশালী লিডারশিপ এবং নিজস্ব সামরিক শক্তি। দুর্ভাগ্যবশত আরবদের মধ্যে এই তিনটির কোনোটিই ছিল না। তারা ধর্ম, গোত্র এবং কৃত্রিম সীমানায় বিভক্ত ছিল। ইরাকে বাদশাহ ফয়সাল এবং ট্রান্সজর্ডানে আবদুল্লার মতো হাশেমি রাজারা ছিলেন ব্রিটিশদের কার্যত হাতের পুতুল। ব্রিটিশদের দয়ার উপরে তারা নির্ভরশীল ছিল। নিজেদের জনগণের কাছে তারা ছিল কেবলই ব্রিটিশদের পুতুল। আর ফিলিস্তিন এবং সিরিয়ান আরব জাতীয়তাবাদীরা ছিল পুরোপুরি অসংগঠিত। আর এভাবেই আজকের মধ্যপ্রাচ্য তৈরি হয়েছিল, কোনো সংঘাত থেকে নয়, কোনো বিবর্তন থেকেও নয়, বরং টেবিলে বসে কয়েকজন মানুষের সিদ্ধান্ত থেকে। মনে রাখবেন, যখন আমরা মধ্যপ্রাচ্যের খবর শুনি, যখন আমরা দেখি সেখানে দ্বন্দ্ব সংঘাত চলতেছে, এই সব কিছুই সেই 1 শতাব্দী আগের সিদ্ধান্তেরই প্রতিধ্বনি। ইতিহাসের এই নির্মম ভাগাভাগি নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান। আর ভূরাজনীতি এবং ইতিহাসের এমন আরও অজানা তথ্য সহজভাবে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।